আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। চুপচাপ 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 ইনকিলাব জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, তাপস ব্যানার্জি জিন্দাবাদ, তাপস ব্যানার্জি জিন্দাবাদ। চুপচাপ চুপচাপ। ইভিএম মেশিন থাকবে এই ধরনের, ইভিএম মেশিনের 5 নম্বর সুইচটা টিপবেন, টিপে আমাদের তাপস দাকে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন। এটা একটা নমুনা তো। এই দেখুন, মায়েদের বলবো, বাপেদের বলবো, কোনো সুইচে হাত দেবেন না, ডাইরেক্ট যাবেন, গিয়ে কোথা দেবেন, হাতটা পেছন দিকে রাখবেন। এইরকম ইভিএম মেশিন থাকবে, তাপসবাবুর নাম লেখা থাকবে, ছবি থাকবে, খাম চিহ্ন থাকবে, তার পাশে এরকমভাবে হাত দেবেন আর পিক করে লাল লাইট জ্বলবে। দিদি ওই নাটক করে 1000-1200 দিয়ে আমার মা বোনকে আইএসএফের ছায়াতল থেকে কেড়ে নিয়ে যেতে পারবে না। আজকে মায়েদের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে, মায়েরা তাদের সন্তানদের যে অধিকার সেটার জন্য বলিষ্ঠ কণ্ঠে তারা চিৎকার করবে। আজকে মায়েদের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে, লোকাল হসপিটালে ট্রিটমেন্ট কেন হচ্ছে না, হসপিটালে স্বাস্থ্য পরিষেবার উন্নতিকরণ হওয়া দরকার। সেই জন্য আজকে উপস্থিতি তাদের বুঝিয়ে দিচ্ছে। তবে একটা কথা বলবো, সব মানুষকে তো আমি দেখতে পাচ্ছি না, আমি বক্তব্য বেশিক্ষণ দেবো না, শেষের দিকে একটু ফ্ল্যাশটা অন করবো, অসুবিধা হবে? হ্যাঁ, যারা আছে এদিকে প্রচণ্ড পানি তো রাস্তার উপরে আছে, তারা ফ্ল্যাশটা অন হবে তো আজকে একবার? হ্যাঁ ঠিক আছে। দেখুন, আমি বক্তব্যটা দিয়ে কিছু অল্প কথা বলবো। আপনারা যারা উপস্থিত হয়েছে, যারা উপস্থিত হয়েছেন অনেকে জানেন, বা আমি অনেকে একটু জাস্ট অবগত করতে চাই, এটা লোকসভা নির্বাচন, পঞ্চায়েতের কোনো ভোটাভুটি নয়। এখানে পঞ্চায়েত ওকে ভালো লাগলো না, ওর বিরুদ্ধে ভোট করে ওকে হারিয়ে দিলাম, এই নির্বাচন এটা নয়। এই নির্বাচনটা আগামী 5 বছর দেশ কিভাবে ভালো থাকবে, দেশের জনগণ কিভাবে এগিয়ে যাবে, সেই নীতি নির্ধারণ করার নির্বাচন। অশোকনগরের এখান থেকে শুনছি নাকি তেল উত্তোলিত হবে, তো এই তেলটার একটা অংশ অশোকনগরের মানুষের স্বার্থে যাতে ব্যবহার করা যায় সেই পলিসি তৈরি করার কথা এই নির্বাচনে জিতে যে পার্লামেন্টে যাবে সে বলবে। সেই নির্বাচন অশোকনগরের মা বোনেদেরকে 1000 টাকা হাতে ধরিয়ে দিয়ে বাচ্চাদের হাত থেকে বই পেন খাতা কেড়ে নিচ্ছে, এটার বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন যাতে হওয়া দরকার, যে বলার জায়গা যেখানে সেই নির্বাচনে হচ্ছে যাকে পাঠাবে সেই নির্বাচন। দেশের প্রায় 100 কোটি জনগণ, দেশ থেকে 543 জনকে পার্লামেন্টে পাঠাবে। ওই 543 জনের মধ্যে যে আপনার 274টা যাদের পক্ষে আসবে, 273টা যাদের পক্ষে আসবে, তারা সংখ্যাগরিষ্ঠতা পাবে, পেয়ে তারা সরকার পরিচালনার দায়ভার তারা কাঁধে তুলে নেবে, আর অপোজিশন থাকবে। যেই সরকারে আসুক না কেন, একটা এমপির কাজ হবে কি, অশোকনগর থেকে ভোট নিয়ে, হাবড়া থেকে ভোট নিয়ে, দেগঙ্গা থেকে ভোট নিয়ে, বশির বারাসাত থেকে ভোট নিয়ে, মধ্যমগ্রাম থেকে ভোট নিয়ে পার্লামেন্টে যাবে। তার কাজ কি হবে, এই এনটিআর বারাসাত লোকসভার মানুষের যে অভাব অভিযোগ, যে চাওয়া পাওয়া, যে সমস্যাগুলো আছে সেইগুলো গিয়ে লোকসভাতে উত্থাপন করবে। লোকসভাতে উত্থাপন করার পরে লোকসভার যিনি মিনিস্টার, ডিপার্টমেন্টাল যারা মিনিস্টার হবে, তারা এইগুলোকে শুনবে, লিপিবদ্ধ করবে, এই সমস্যাগুলো সমাধান করবে। এটা হচ্ছে একটা এমপির অন্যতম কাজ। কিন্তু দুঃখের বিষয়, কাকলি ঘোষ দস্তিদার নিজেকে 3 বারের এমপি বলে গর্ববোধ করছে, অনেক বড় বড় কথা বলছেন। 15 বছরে তিনি এমপি, 15 বছর গিয়ে পার্লামেন্টে গিয়ে 15টা কথা অশোকনগরের মানুষের, হাবড়ার মানুষের, এই বারাসাত লোকসভার মানুষের বলেছে, তার তথ্যটা দেখাতে পারবে? আমি চ্যালেঞ্জ করছি অশোকনগরের এমএলএর মাধ্যমে, অশোকনগরের তৃণমূলের লোকেদের মাধ্যমে, বারাসাতের বিদায়ী এমপি
বর্তমান তৃণমূল কংগ্রেসের এমপি, তৃণমূল কংগ্রেসের বিদায়ী এমপি, বর্তমান তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্লামেন্টে গিয়ে বারাসাত লোকসভার জনগণের সুখ দুঃখ দুর্দশার কথা বলেছে। তার তথ্যটা আগে জনমানুষে নিয়ে আসুক, তারপরে নতুন করে ভোট তারা চাইবে। চ্যালেঞ্জ করছি, পারবে না, খুঁজে পাওয়া যাবে না। পার্লামেন্টে পাঠিয়েছেন আপনাদের দুর্দশার কথা বলার জন্য, কিন্তু অপদার্থ ব্যর্থ হয়েছে। পার্লামেন্টে গিয়ে মোদির কিভাবে লাভ হবে, বিজেপির কিভাবে লাভ হবে, বকলমে আরো সহযোগিতা করেছে। আপনাদের কথা, জনগণের কথা সেই অর্থে বলেনি। বাবু মাইকে দায়িত্বে আছেন, গলাটা আরো বিভিন্ন টেনে নিচ্ছে, একটু দেখো তো কি হচ্ছে সিস্টেমটা। পার্লামেন্টে গিয়ে অশোকনগরের কৃষকদের হয়ে কথা বলা দরকার ছিল, পার্লামেন্টে গিয়ে হাবড়ার মানুষের কথা বলার দরকার ছিল, ছাত্র যুবর হয়ে কথা বলার দরকার ছিল, সেগুলো এই ইকো দিতে হবে না ভাই। কিন্তু দুঃখের বিষয় কোনো কথা বলেনি। উপরন্তু ভারত সরকার যে ছিল বিদায়ী সরকার, যে গুরুত্বপূর্ণ বিলগুলো পাস করেছে, কোনো সময় জনগণের বিপক্ষে গেছে, কোনো সময় দেশের ধর্মনিরপেক্ষতার উপরে প্রশ্ন উঠে গিয়েছে, বকলে এই ধরনের 7টা গুরুত্বপূর্ণ বিলকে এই কাকলি ঘোষ দস্তিদাররা সেখানে দাঁড়িয়ে বা সেখান থেকে ওয়াকআউট করে বকলমে অকবার দিয়ে বিজেপিকে বিল পাস করতে সুবিধা করে দিয়েছে এই অপদার্থ এমপিরা। তাই সময় এসেছে আপনারা ভোটটা কাকে দেবেন একটু ভাবতে হবে। কারণ ভোটের সময় মিষ্টি মিষ্টি কথা বলে সবাই ভোট চাইবে। আইএসএফ বলবে তাকে ভোট দিন, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। বিজেপি বলবে তাকে ভোট দিন, এই করব সেই করব। আর তৃণমূল বলবে আমাকে 74বারের জন্য জেতান, অনেক বড় বড় ডায়লগ দেবে। আর সিংহ চিহ্ন ও বয়স্ক সিংহ, এখন সিংহের বয়স হয়ে গেছে, সে তার মতো করে বলবে। তবে আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবাংলায় সিট কটা? 42টা। এই 42টা সিটে 507 ক্যান্ডিডেটস, 507টা প্রার্থী কন্টেস্ট করছে। বিজেপির পক্ষে আছে, তৃণমূলের পক্ষে আছে, আইএসএফ এর পক্ষে আছে, জোটের নামে ঘোট পাকিয়ে প্রার্থী দিয়েছে, নির্দল প্রার্থী দিয়েছে। 507 জন মিলে কন্টেস্ট করেছে। সবাই বলছে আমাকে দায়িত্ব দাও, আমি তোমাদেরকে ভালো সরকার দেব। সবাই বলছে আমাকে দায়িত্ব দাও, আমাকে দিল্লি পাঠাও, আমি তোমার কথা বলবো। কিন্তু ইতিপূর্বে আপনারা 17 বার দিল্লিতে পাঠিয়েছেন এই সিংহ চিহ্ন নিয়ে। আজকে যারা কথা বলছে, যারা বিজেপির হয়ে কথা বলছে, যারা তৃণমূলের হয়ে কথা বলছে, এদেরকে বা অন্য দলকে 17 বার আপনারা চান্স দিয়েছেন, দিল্লিতে পাঠিয়েছেন। কিন্তু অপদার্থগুলো প্রতিবার ব্যর্থ হয়েছে আর আপনাদের কাছে এসে নাটক করেছে। তাই বলবো আর কাউকে ভরসা করার দরকার নাই, কারণ নাটকের ফাঁদে পা দেওয়ার দরকার নাই। আপনারা যদি চান আপনাদের দুর্দশার কথা, আপনাদের সমস্যার কথা, আপনাদের অভিযোগের কথা পার্লামেন্টে উঠুক, এই সমস্যা এই দুর্দশা মুক্ত আপনারা হতে চান, আপনাদের মূল্যবান ভোট খাম চিহ্ন দিয়ে পার্লামেন্টে পাঠান। একে একে করে মায়েদের কথা, পুরুষের কথা, ছাত্র যুবর কথা, কৃষকের কথা, বাসের ড্রাইভারের কথা, ডাক্তারের কথা, সরকারি কর্মচারীর কথা, দিন আনে দিন খাই যারা শ্রমজীবী মানুষের দুর্দশার কথা পার্লামেন্টে আমরা তুলে ধরবো। আপনারা ইতিপূর্বে 17 বার পার্লামেন্টে পাঠিয়েছেন, 17 বার পার্লামেন্টে গিয়ে আপনাদের কথা বলেনি। কি লাভ হয়েছে জানেন? এমপি হলে একবার হলে কি হয়, মাসের শেষে মোটা অঙ্কের একটা সাম্মানিক ভাতা পায়, আর 5 বছর হয়ে গেলে কি হয়, পেনশন পায় একটা হেভি অঙ্কের। আর ভোটারদের কথা বলে না। তাই আপনারা যদি চান আম খাবার যদি ইচ্ছে যায়, কি করতে হবে, আম গাছ লাগাতে হবে। নারকেল গাছ লাগিয়ে আম পাওয়া যাবে তো? এই বলেন একটু। তাহলে আম যদি খেতে চান আম গাছ লাগান। যদি চান আপনাদের দুর্দশার কথা, আপনাদের সমস্যার কথা, আপনাদের সাথে যে অন্যায় হচ্ছে তার সেটাকে ঘুচানো দরকার। আপনি ছাত্র যুব পড়াশোনা শেষ করার পরে আপনি কোনো দ্বিধাগ্রস্ত ওর মধ্যে পড়ছেন, চাকরি দেখতে পাচ্ছেন না, আপনার কোনো চাকরি নেই, বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই বেকারত্ব ঘুচানো দরকার, ছাত্র যুবরাতে চাকরির ব্যবস্থা করা দরকার। এই আওয়াজ যদি পার্লামেন্টে পাঠাতে চান, খাম চিহ্নকে পার্লামেন্টে পাঠান।
আপনি শ্রমিক, আপনি কৃষক, আপনি মাসের শেষে উৎপাদিত ফসলের দাম পাচ্ছেন না, কৃষক তার মাসিক গড়াই কম হয়ে যাচ্ছে, কৃষককে তার মাসিক গড়াই বাড়ানো দরকার, তাহলে বলবো অন্য কোনো সিম্বলে হাত দেবেন না। আপনাদের মূল্যবান ভোট খাম চিহ্ন দিয়ে পার্লামেন্টে পাঠান, আপনাদের কথা খাম পার্লামেন্টে গিয়ে খাম চিহ্ন বলবে। এখানে মায়েরা আছে আজকে হেভি অংশের, 1000-1200 করে দিচ্ছে। এখানে মা আছে যে 1000 পাই, এখানে মা আছে যারা 1200 পাই। আপনাদেরকে একটা টেস্ট দেব, যদি 1000-1200 দিয়ে আপনারা উপকৃত হন তাহলে আইএসএফকে ভোট দিতে হবে না। আর 1000-1200 দিয়ে আপনাদের সন্তানগুলোর ভবিষ্যৎ যদি এই অপদার্থ কাকুলি সরকার, যদি কাকুলি ঘোষদের সরকার যদি কেড়ে নেয়, তাহলে যদি ইচ্ছায় ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন। এখানে মায়েরা আছে তো হেভি অংশে, দেখছিলাম চাঁদে এখানে অনেক মায়েরা বসে আছেন, বাপেরা বসে আছেন। আপনারাও গিয়ে আজকে একটা আপনাদের পরীক্ষা দেব, সেই পরীক্ষাটা করবেন। এখানে বাড়ি যাবেন তো ভাই, 9:30 বাজতে যাচ্ছে তো, বাড়ি যাবেন। বাড়িতে গিয়ে আপনার বাচ্চাগুলোকে ডাকবেন, কি বলবেন? যারা ক্লাস 3, ক্লাস 4, 5, 6 এর, 7, 8 এ যেতে বলছি না, ওদের এখন ইগো হয়ে গেছে অনেক, ওইটুকু বাচ্চার এখন ইগো হয়ে গেছে। আমি 3, 4, 5, 6 এর বাচ্চাগুলোকে ডাকবেন, ডেকে বলবেন 3, 4 কে ডাকবেন, হাতে পেনটা ধরিয়ে দেবেন, খাতাটা দেবেন, অঙ্কের বইটা খুলবেন। মায়েদের বলবে একটু কানটা খাড়া করে শুনুন, মমতা ব্যানার্জি কিভাবে আপনাদেরকে ধ্বংস করছে, 1000 টাকা আর 1200 টাকা দিয়ে আপনার ছেলেদের ভবিষ্যৎকে কেমন ভাবে ধ্বংস করছে, একটু বাপেরাও শুনবেন। ক্লাস 3, 4 এর বাচ্চাকে ডেকে বলবেন, অঙ্কের বইটা খুলে দেবেন, বলবেন অঙ্কটা করতে, গণিতের বইটা খুলে দিয়ে অঙ্কটা করতে বলবেন। 100টা বাচ্চাকে দেবেন, 90টা বাচ্চা ফেল করবে। 100টা বাচ্চাকে ডাকবেন, বাড়িতে যাবেন, যে যার বাচ্চাকে ট্রাই করবেন। 5, 6 এর বাচ্চাকে ডাকবেন, তার নাম, তার বাপের নাম, তার মায়ের নাম, কোন স্কুলে পড়ি, কোন ঠিকানা, কোন ক্লাস, এটা ইংলিশে লিখে দিতে বলবেন। 100টা বাচ্চাকে ট্রাই করবেন আজকে বাড়িতে গিয়ে, 90টা বাচ্চা দেখবেন ফেল করবে। তাই মায়েদের বলবো, বাপেদের বলবো, আপনাদের বাড়ির মহিলাদেরকে, মায়েদেরকে 1000-1200 দিচ্ছে মমতা ব্যানার্জি যেই হাতে, সেই হাতেই এই বাচ্চাগুলোর ভবিষ্যৎকে কিন্তু ধ্বংস করে দিচ্ছে। তাই আওয়াজ তুলতে হবে, 1000-1200 পড়ে হবে যে বাচ্চাগুলো যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, যে সরকারি স্কুল, প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দিতে হবে, শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই আওয়াজ তুলতে হবে আমাদের। ভাবতে পেরেছেন এই আওয়াজটা কোথায় উঠবে? যেখানে দেশের শিক্ষার পলিসি তৈরি হয়, দেশের শিক্ষার পলিসি তৈরি হয়। সেখান থেকে আমরা কি দেখলাম? ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 নামে ভারত সরকার যে পলিসি তৈরি করেছে, সেই পলিসির মাধ্যমে গরিব ছেলেরা আর পড়াশোনা আগামীতে করতে পারবে না। এখানে আমাদের স্টুডেন্ট ফন্ডের ছেলে আছে, জিজ্ঞাসা করবেন, আমরা আন্দোলন করছি এটা নিয়ে। ন্যাশনাল এডুকেশন পলিসি তৈরি করেছে এই বড় বড় বিজেপি সরকার, বিভাজনের সরকার, ধর্মে ধর্মে লাগিয়ে দিয়ে কিন্তু গরিবের ছেলেটার হাত থেকে শিক্ষা কেড়ে নিতে চাইছে। যে মা 1200 টাকা পায়, তারও পরিবারের ছেলের হাত থেকে শিক্ষা কেড়ে নিতে চাইছে। যেমন ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়েছে, ঠিক একই ভাবে রাজ্য সরকার পশ্চিম বাংলা থেকে 8500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চলেছে। সেই 8500 শিক্ষা প্রতিষ্ঠান কোথায়? যেখানে দলিত থাকে, যেখানে আদিবাসী থাকে, যেখানে মতুয়ারা থাকে, যেখানে নমশূদ্ররা থাকে, যেখানে মুসলিমরা থাকে, পিছড়ে বর্গের হিন্দু সমাজের মানুষেরা থাকে, সেই সমস্ত এলাকা থেকে 8500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চলেছে। তাই অপদার্থ সরকার যে হাতে মায়ের হাতে 1000 টাকা দিচ্ছে, 1200 টাকা দিচ্ছে, ওই হাতে এই মমতা ব্যানার্জির সরকার, এই কাকুলি ঘোষদের সরকার আমাদের বাড়ির বাচ্চাগুলোর ভবিষ্যৎকে ধ্বংস করতে চেয়েছে। তাই বলবো এটা যাতে বন্ধ হয়, এই বন্ধের জন্য আমাদের আওয়াজ তুলতে হবে, লড়াই করতে হবে। পশ্চিম বাংলার আইনসভার মধ্যে আমি যেভাবে লড়াইটা করছি, ওই লড়াইটা দেশের আইনসভার মধ্যে, এখানে শিক্ষানীতি তৈরি হয়, সে জায়গায় দিয়ে তৈরি করবে খাম চিহ্ন। তাই আপনাদের বলবো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো না বন্ধ হয়, তার লড়াই যদি আপনারা চান, আপনাদের সন্তানগুলো যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে চায়, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে তৃণমূল সরকার। তাই এটাকে বন্ধ, এটা না বন্ধ করতে পারে, এদের অপচেষ্টাকে যদি বন্ধ করতে চান, আসুন এগিয়ে আসুন, খাম চিহ্নে ভোট দিয়ে 1 তারিখে ইভিএম মেশিনের 5 নম্বরে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান। আমাদের তাপস ব্যানার্জি আপনাদের সন্তানদের কথা ভেবে সেখানে চিৎকার করবে, গলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করবে। রাজ্য সরকার সেটা বন্ধ করতে সাহস আর পাবে না। আজকে
আজকে মোদিজি এসেছিল না আপনাদের অশোকনগরে? মোদিজি এসে অনেক কথা বলে গিয়েছে তো, দেখবেন মোদিজি এসে অনেক কথা বলে গিয়েছে। পশ্চিমবাংলায় যে 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে, মোদিজি কিন্তু এই নিয়ে কথা বলেনি। আমি যদিও মোদিজির বক্তব্য শুনিনি, কিন্তু তারপরও আমি কনফিডেন্ট, আমার এখানে কনফিডেন্স আমার আছে, আমি বলতে পারি মোদিজি কথা বলবেন আপনাদেরকে, বা এখানে রাজ্য সরকারকে চাপ দেবে না যে কোনো মতেই 8,500 কেন পশ্চিমবাংলার 8টা স্কুল বন্ধ হতে দেওয়া যাবে না, এ কথা বলবে না। কারণ জানে বিজেপি সরকার যদি শিক্ষা অর্জন করে ফেলে, দলিতের ছেলে, আদিবাসীর ছেলে, মতুয়ার ছেলে, নমশূদ্রের ছেলে, মুসলমানের ছেলে, পিছড়ে বর্গের হিন্দু সমাজের ছেলেরা মেয়েরা যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, তাহলে এদেরকে 1,000-1,200 টাকা দিয়ে আর ভুল বোঝানো যাবে না, বিভাজনের রাজনীতি দিয়ে করানো যাবে না, ক্ষমতার মসনদে বসা যাবে না। তাই এরাও মনে লাড্ডু ফুটছে। তৃণমূল সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করছে, আর বিজেপির মনে লাড্ডু ফুটছে। অপদার্থ বিজেপি সরকার একবারের জন্য পশ্চিম বাংলার শুভেন্দু অধিকারীদের 70টা এমএলএ, 18টা এমপি থাকার পরও একবারের জন্য কলকাতা রাজপথে তাদেরকে প্রতিবাদ করতে দেখলাম না। যে পশ্চিম বাংলার যেখানে দলিতরা থাকে, আদিবাসীরা থাকে, মুসলিমরা থাকে, নমশূদ্র মতুয়ারা থাকে, সেই সমস্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেওয়া যাবে না, একবারের জন্য এদেরকে আন্দোলন করতে দেখলাম না। কারণ বলুন তো, শিক্ষা থাকলে আর বিভাজন আমরা করব? শিক্ষা থাকলে ধর্মে ধর্মে হানাহানি করব? শিক্ষা থাকলে বন্যে বন্যার হানাহানি করব? শিক্ষা থাকলে আর বুথ দখল করবে না? শিক্ষা থাকলে আর খুন করবে না? শিক্ষা থাকলে আর মারামারি করবে না? আর শিক্ষা থাকলে তাহলে শুভেন্দু অধিকারীদের পরের প্রজন্মকে নেতা তৈরি করতে চাইছে, এই আপনাদের ছেলেগুলো নেতা হয়ে যাবে, ওদেরগুলো তাহলে পিছিয়ে যাবে। সেই জন্যই শিক্ষাটা কেড়ে নিতে চাইছে। শিক্ষা থাকলে অভিষেক ব্যানার্জির পরিবারের লোকের আর নেতা হবে না, হবে চটে বসে থাকা লোকের নেতারা। ওরা চায় না আপনাদের বাড়ির ছেলে মেয়েগুলো আগামী দিন দেশ চালাক, আইএস হোক, আইপিএস হোক, ডাব্লিউপিএস হোক, বিসিএস হোক, ডাব্লিউবিপিএস হোক, বা বিভিন্ন সেক্টরে চাকরি করুক। ওরা চায় না, ওরা সব সময় চায় আপনার আমার পরিবারের ছেলে মেয়েগুলো কি হবে, অশিক্ষা থাকবে তাদের মধ্যে, কুশিক্ষা থাকুক তাদের মধ্যে, উচ্চ শিক্ষা তারা না পায়, তাদেরকে দিয়ে মারামারি, হানাহানি, বুথ দখল, খুনোখুনি করবে। আর বাবুরা পায়ের উপরে পা দিয়ে কি করবে, রাজনীতি করবে। তাই অপদার্থ সরকারকে জবাব দিতে হবে তো নাকি? অপদার্থ বিজেপি সরকার রাজ্য সরকারের এই অপদার্থতার জন্য কোনো কথা বলছে না, আর রাজ্য সরকার সুকৌশলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করতে চলেছে। তাই আপনাদের বলবো, আপনাদের মূল্যবান ভোটগুলো দিন খামচিহ্ন আগামী দিন পার্লামেন্টে গিয়ে পশ্চিম বাংলা শিক্ষা প্রতিষ্ঠান না বন্ধ হয়, তার জন্য বলিষ্ঠ কণ্ঠে চিৎকার করবে। একটা এমপির কাজ তো এগুলোই। আপনাদের দুর্দশার কথা। আচ্ছা, অশোকনগরের মানুষেরা হেভি ট্রিটমেন্ট নিতে কোথায় যেতে হয়? কোথায়? ব্লক হসপিটালে গেলে পান। তারপরে কোথায়? বারাসাতে। বারাসাত থেকে কতজন চিকিৎসা পরিষেবা পায় না আরজি কর বা বিভিন্ন কলকাতায় পাঠিয়ে দেয়? বলুন, জোরে বলুন না। আমরা আমাদের বক্তব্য এখানটায়, আমাদের লড়াইটা কোথায় বুঝতে হবে। আমাদের লড়াইটা ওখানে। কেন আজকে অশোকনগরের, কেন বারাসাতের একটা মানুষকে কলকাতায় গিয়ে হেভি ট্রিটমেন্ট নিতে হচ্ছে? কেন বারাসাতে উন্নত মানের হসপিটাল হচ্ছে না? 3 বারের এমপি পার্লামেন্টে গিয়ে কেন চিৎকার করেনি স্বাস্থ্যমন্ত্রীর সামনে যে আমি যে লোকসভা থেকে এসেছি সেই লোকসভার অধিকাংশ মানুষ প্রান্তিক সমাজের মানুষ, অধিকাংশ মানুষ কৃষক মানুষ, দিন আনে দিন খায়, ভ্যান চালক, রিক্সা চালক, ভিড়ভাটায় কাজ করে, দর্জি শ্রমিক, এদের জন্য উন্নত মানের একটা এমসের মতো হসপিটাল বারাসাতের বুকে গড়ে তুলতে হবে, কেন বলেনি? তার জবাব নিতে হবে। তাই আপনারা যদি পার্লামেন্টে আমাদের খামচিহ্নকে পাঠান, খামচিহ্ন গিয়ে আপনাদের এই স্বাস্থ্যের দুরবস্থার কথা ভেবে, স্বাস্থ্য পরিষেবা ঠিকঠাক পাচ্ছে না এই বারাসাত লোকসভার মধ্যে, যাতে একটা এমসের মতো উন্নত মানের হসপিটাল রাজ্য কেন্দ্র সরকার করে, তার জন্য বলিষ্ঠ কণ্ঠে চিৎকার করবে এবং যাতে করে বার করে নিয়ে এসে এই বারাসাত লোকসভার মানুষকে উপহার দিতে পারে, তার লড়াইয়ে টিকে থাকবে।
আপনারা নির্ভর করুন কাকে ভোটটা দিয়ে পাঠাবেন। যে 15টা বছর আপনাদের হাত থেকে কেড়ে নিয়েছে, আপনাদের কথা বলেনি, তাকে পাঠাবেন না। ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে যে জনগণের কণ্ঠ এই পার্লামেন্টে যেতে চাইছে তাকে পাঠাবেন। আপনার দুর্দশার কথাটা পার্লামেন্টে তুলে ধরবে। আপনারাই বলুন কাকে পাঠাবেন। আপনারা যদি চান শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের আমূল পরিবর্তন হওয়া দরকার। এইখান থেকে যে তেল উৎপাদন হবে একটা ভালো কথা, কিন্তু এই তেলের একটা হেভি অংশ যেন এই এলাকার মানুষের স্বার্থে ব্যবহার করা হয়, তার যে দাবিটা যদি আপনারা পার্লামেন্টে তুলতে চান, তাহলে আপনাদের বলবো অন্য কোনো ফুলে হাত দেবেন না, কোনো সিংহতে হাত দেওয়ার প্রয়োজন নাই। সরাসরি আপনার মূল্যবান ভোট খামচিহ্ন দেবেন, পার্লামেন্টে পাঠাবেন। বন্ধুগণ, আমি আরো 2 থেকে 3টে বিষয় বলে বক্তব্য শেষ করব, কারণ কটা বাজে। 2 থেকে 3টে বিষয় বলবো, কারণ অসুবিধা হবে না তো। আচ্ছা, আপনারা কি জোটের বিষয় একটু শুনতে চান? হ্যাঁ, যারা জোটের বিষয়টা চলতেন হাত তুলুন তো দেখি। আজকে বামপন্থী বন্ধুরা পাড়াতে পাড়াতে এসে মিথ্যাচার করছে আমাদের সম্পর্কে। আইএসএফ নাকি জোট করেনি। সর্বপ্রথম জোটকে ভেঙেছে জানেন? ছোট মোদি। কে ভেঙেছে? ছোট মোদিটাকে অধীর রঞ্জন চৌধুরী, মনে থাকবে তো? ছোট মোদি সর্বপ্রথম জোটটা ভেঙেছে। তারা চায়নি আইএসএফকে, আইএসএফ অচ্ছুত তাদের কাছে। তারপরে সিপিএম লেফট ফ্রন্টের সাথে কথা হচ্ছিল। আমরা প্রথমে বলেছিলাম আমরা এখন যদি লড়াই করি 22টা জিতে প্রার্থী দেওয়ার ক্ষমতা আইএসএফের আছে, কিন্তু জোটের স্বার্থে আমরা চেয়েছিলাম সহজেই বিজেপি আর তৃণমূলকে আমরা হারাবো, সেজন্য ঐক্যবদ্ধ লড়াই করতে চেয়েছিলাম। জোটের স্বার্থে আমরা 14টা প্রার্থী দেব, কিন্তু 14, 12, 11, 10, 9, 8, 7 অব্দি চলে আসলাম। কদিন আগে বিমানবাবু, আমরা যে মিথ্যে কথা বলছি না, বিমানবাবু নিজে স্বীকার করেছে, দেখেছেন তো, একটা চ্যানেলে বলেছে যে আইএসএফ এত সিট চেয়েছিল, আমি 2টো বলেছিলাম দেবো। 2 হাতে 2টো ললিপপ দিয়ে ছেড়ে দিলে হয়ে যাবে নাকি? হ্যাঁ, উনি নিজে বলেছেন তো, শুনেছেন তো আপনারা। তাই 2, 3, 4টে তো আমরা বলেছি নয়, লাস্ট পর্যন্ত আমরা বলেছিলাম 7টা দিলে আমরা লড়াই করব, কিন্তু তারা চায় না, তারা জোট করেনি। আপনারা বলুন, পশ্চিম বাংলায় বলে বেড়াচ্ছে নাকি লেফট ফ্রন্ট আর কংগ্রেস জোট হয়েছে। যদি লেফট ফ্রন্ট আর কংগ্রেস জোট হয়, এখানে আপনার বারাসাতে কংগ্রেসের যিনি আছেন ফরওয়ার্ড ব্লক দাঁড়িয়েছেন, ফরওয়ার্ড ব্লকের হয়ে রাহুল গান্ধীকে নিয়ে এসে একটা প্রোগ্রাম করতে বলুন তো। যদি সত্যিকারের জোট করে থাকে, এআইসিসি দিল্লির গান্ধী পরিবারের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধীকে নিয়ে একটা প্রোগ্রাম করতে বলুন। যদি এখানে প্রোগ্রাম করতে পারে, আমি কথা দিয়ে যাচ্ছি, আমি তাপসদার হয়ে ভোট চাইবো না, আমি ফরওয়ার্ড ব্লকের হয়ে ভোট চাইবো। এত বড় আমি চ্যালেঞ্জ দিলাম। এরা তো জোট করেনি, জোটের নামে ঘোট করেছে, জোটের নামে বিজেপি তৃণমূলকে সুবিধা করে দিতে চাইছে এই ফরওয়ার্ড ব্লকে কংগ্রেসেরা। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার কথা রেকর্ড হচ্ছে। কুচবিহারে যদি জোট হয়ে থাকে, হাত চিহ্ন প্রার্থী দিয়েছে, ওখানে লাল ঝান্ডাও প্রার্থী দিল কেন? যদি এরা সত্যিকারের জোট করে থাকে, পুরুলিয়াতে হাত চিহ্ন প্রার্থী দিয়েছে, লাল ঝান্ডাও প্রার্থী দিল কেন? এরা সত্যিকারের যদি জোট করে থাকে, আপনার ঘাটালে লাল ঝান্ডাও প্রার্থী দিয়েছে, কংগ্রেস কেন প্রার্থী দিল? এই প্রশ্ন থাকছে না? এরা জোটের নামে ঘোট করেছে। সত্যিকারের যদি জোট করে থাকে, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি এখান থেকে, বামপন্থী বন্ধুরা যদি শোনেন আমার বক্তব্য, বামপন্থী বন্ধুদের বলছি, 30 তারিখ বেলা 6টা পর্যন্ত প্রোগ্রামে আমাদের টাইম আছে, এখনো প্রায় 1.5 দিন টাইম আছে। রাহুল গান্ধীকে দিল্লি থেকে উড়িয়ে নিয়ে এসে, যে রাহুল গান্ধী বিহারে যাচ্ছে প্রোগ্রাম করতে, যে রাহুল গান্ধী বিভিন্ন রাজ্যে প্রোগ্রাম করতে যাচ্ছে, সেই রাহুল গান্ধীকে কলকাতাতে নিয়ে এসে সাইরা শাহ হালিমের হয়ে মাত্র একটা প্রোগ্রাম করে দেখা, তাহলেই বুঝতে পারবো কংগ্রেস লেফট ফ্রন্ট সত্যিকারের তৃণমূলকে হারাতে চাইছে। এই চোরেদেরকে, এই তৃণমূলের চোরেদেরকে হারাতে চাইছে, পারবে না। কারণ ওরা শুধু ওদের লক্ষ্য হচ্ছে আইএসএফ কে আটকাতে হবে, লক্ষ্য হচ্ছে বিজেপি তৃণমূলকে কিভাবে মাইলেজ দেওয়া যায়। কারণ ওরা দেখে নিয়েছে পশ্চিমবাংলার বিধানসভাতে 2021 নির্বাচনে একটা সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর মধ্য থেকে এমপি এমএলএ জিতে গিয়েছিল, ওই এক ছুঁচোবাজি বাকি 293টার ঘুম হারাম করে দিচ্ছে। যদি দেশের
আইনসভার মধ্যে তাপস ব্যানার্জি, আক্তার রহমান বিশ্বাস আর আমাদের বাপি সরেনরা যদি চলে যায় তাহলে তো বিপদ হয়ে যাবে। ওই জন্য জোট আইএসএফের সাথে করা যাবে না। বকলমেরা তৃণমূল বিজেপিকে সুবিধা করে দিচ্ছে। তাই বন্ধুগণ, আপনারাই ভাববেন। আর আপনাদের বলে যাচ্ছি, এই বারাসাত লোকসভাতে কংগ্রেসের ভোট একটাও সিংহ চিহ্ন পাবে না। কংগ্রেসের ভোটও আইএসএফে ঘুরে আসবে। আর যারা প্রকৃত বামপন্থায় বিশ্বাসী তারা দেখতে পাচ্ছে এই বারাসাত লোকসভাতে বিজেপি তৃণমূলকে হারাবার জন্য সব থেকে শক্তিশালী যে দলটা আছে, যারা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রেখে, বিভাজনের বিরুদ্ধে, চোরেদের বিরুদ্ধে চোখে চোখ রেখে যে লড়াই করছে, খামচিহ্নকে আগামী দিনে পার্লামেন্টে পাঠালে সেখানেও মানুষের কথা বলবে। তাই বামপন্থায়, প্রকৃত বামপন্থায় যারা বিশ্বাসী সেই বামপন্থী বন্ধুরাও কিন্তু এই বারাসাত লোকসভাতে এবং বসিরহাট লোকসভাতে আইএসএফকে তারা ভোট দিচ্ছে এবং বিভিন্ন লোকসভাতে ভোট দিচ্ছে। তাই বন্ধুগণ, এরা জোট করেছে। এরা যাদের সাথে যখন জোট হচ্ছিল, আমরা বারবার বারাসাত বসিরহাট দুটোকেই ধরে রেখেছিলাম। এই উত্তর 24 পরগনা থেকে ফার্স্ট প্রায়োরিটি ছিল এই বারাসাত বসিরহাট। আমাদের কি বলছে, বারাসাত দিয়ে দিচ্ছি, বসিরহাট দেওয়া যাবে না। আমরা জিজ্ঞাসা করলাম কেন বারাসাত দিচ্ছেন, বসিরহাট দেওয়া যাবে না, আমাদের দুটোই লাগবে। তখন আমাদের বলেছিল ওটা সিপিআই এর সিট। আমরা বলেছিলাম সিপিআই সিট তো কি হয়েছে, আপনারা বামপন্থের চেয়ারম্যান শ্রদ্ধেয় সম্মানীয় বিমান স্যারকে দিয়ে বলুন না আমাদেরকে দিয়ে দিতে, সিপিআই কে অন্য জায়গায় সিট দিতে। তখনও বলেছিল না না হবে না, এই সিপিআই ছাড়বে না, সর্বভারতীয় ব্যাপার আছে, অনেক করে বুঝিয়েছিল। আর এখন আমরা কি দেখছি, বসিরহাটে কে লড়াই করছে, কোন দল থেকে? সিপিআই না সিপিআইএম? সিপিআই লড়াই করছে না সিপিএম লড়াই করছে? সিপিআই লড়াই করলো না, সেখানে কে লড়াই করছে? সিপিএম লড়াই করছে। তাহলে আমাদের সাথে অসত্য কথা কে বলেছে? অসত্য কথা কে বলেছে? যাদের সাথে আমরা জোট করতে গিয়েছিলাম তখন আমাদেরকে অসত্য কথা বলেছে। এরা চায় না বঞ্চিত মানুষের কণ্ঠ পার্লামেন্টে যাক, এরা চায় না শ্রমজীবী মানুষের কণ্ঠ পার্লামেন্টে যাক। এরা বকলমে পশ্চিম বাংলাতে বিজেপি তৃণমূলকে সুবিধা করে দেওয়ার জন্য এই ধরনের নাটক করছে। ঠিক যেভাবে নাটকটা করেছিল এদের দলের একটা অংশ 2021 নির্বাচনে আমার দেগঙ্গাকে নিয়ে। দেগঙ্গাতে জোট হওয়ার পরও সেখানে সিংহ চিহ্নকে দিয়ে কন্টেস্ট করিয়েছিল। দেগঙ্গাতে আমরা জেতা সিট, তারপরেও সেখানে কি করেছিল? সিংহ চিহ্নকে দাঁড় করিয়েছিল। আমরা বারবার বলেছিলাম জোটের মধ্যে এগুলো হয় না, নোংরামি হচ্ছে, তাও কিন্তু তুলেনি। যখন ভোট গণনা হলো তখন কি দেখলাম, প্রায় আমরা 60,000-এর অধিক ভোট পেয়েছি, আর সিংহ চিহ্ন 2200 না 2700 ভোট পেয়েছিল। ওই 22 থেকে 2700 ভোট পেয়েছিল। কিন্তু এমন খবর ছড়িয়ে দিয়েছিল এই ভোট কাটাকাটিতে নাকি বিজেপি চলে আসছে। সব ভাইরা অনিচ্ছা থাকার পরেও তৃণমূলকে ভোট দিয়েছিল। তাই এখানেও একভাবে সিংহ চিহ্নকে দাঁড়িয়ে করিয়ে এমন বার্তা দিতে যাচ্ছে নাকি ভোট কাটাকাটিতে বিজেপি চলে আসবে, ওই জন্য সব ভোট তৃণমূলকে দাও। আপনারা যদি কেউ ভাবেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানো হবে, সে দিনের বেলায় জাগ্রত অবস্থায় স্বপ্ন দেখছে। আবার কেউ যদি মনে করেন তৃণমূলের চোরেদের হাত থেকে, চাকরি চোরেদের হাত থেকে, রেশন চোরেদের হাত থেকে, বাচ্চাদের মিড ডে মিল চোরেদের হাত থেকে, জঙ্গলের অধিকার আদিবাসীদের কেড়ে নিচ্ছে যারা, তাদের হাত থেকে, এসটি ওবিসি মাইনরিটিদের চাকরি যারা চুরি করে নিচ্ছে, তাদের হাত থেকে বাঁচার জন্য বড় ফুলকে ভোট দেবেন, সেও কিন্তু জাগ্রত অবস্থায় দিনের স্বপ্ন দেখছেন। এরা একে অপরের পরিপূরক, এরা হচ্ছে বিজেমূল। এই বিজেমূলকে ভোট দেবেন না, আর ভোটকে নষ্ট করবেন না। আমি আপনাদের বলবো, আপনাদের মূল্যবান ভোট খামচিহ্নে দেন। খামচিহ্নে অলরেডি জিতে বসে আছে, শুধু আপনাদেরকে বলবো আপনারা মার্জিনটা বাড়ান। কত লক্ষ ভোটে জিতছে তার ব্যবস্থা আপনারা করুন। তাই বন্ধুগণ, এই একটা কথা বললাম। দ্বিতীয় কথা হচ্ছে আপনাদেরকে একটা জানতে চাই, কোনদিন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, পার্থ চ্যাটার্জি, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, আপনার শুভেন্দু অধিকারী, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, এদেরকে কোনদিন লড়াই করতে আপনারা দেখেছেন? লড়াই করতে কোনোদিন দেখেছেন? এরা লড়াইটা করেছে, কিন্তু কিভাবে? মিডিয়ার মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে। তাহলে আমরা কেন ফাঁদে পা দেবো ওদের? আমরা কেন বুথের স্তরে মারামারি হানাহানিতে জড়াবো? আর নয়, অনেক হয়েছে। দাদুদেরকে সহজ সরল ছিল, দাদুদেরকে পাম দিয়ে গাছে তুলে দিয়েছে পাখি পাড়তে। দাদুরা কি নেতা বলেছে কাঁধে হাত দিয়েছে? ধরো এই আজগারের আমি কাঁধে হাত দিচ্ছি, আজগার আমাদের সাথে হয়েছে, দাদুদের সাথে এরকম। দাদু গিয়ে দাদিকে কি বলছে, ওই জামাটা ধুবি না,
এইখানে দাদা হাত দিয়েছে, টাঙিয়ে রেখে দে, তাই তো? এইরকম করতো না নাটক আমাদের সাথে? আমার দাদুগুলো সহজ সরল ছিল, এই করেছে, বাবাদেরকে ওই করেছে। কাঁধে হাত দিয়ে দিয়েছে দাদা, পাম খেয়ে গাছে উঠে গেছে পাখি পাড়তে, গাছে উঠতে গিয়ে কি হয়েছে, পড়েছে, মরেছে, ধ্বংস হয়েছে। কেউ কবরে গেছে, কেউ শ্মশানে গেছে, দাদুদেরকে দেখেনি। বছরে একটা দিন অমুক অমর রহে বলে ছেড়ে দিয়েছে, বাকি 364টা দিন কিভাবে গেছে আমার দাদিরা ঠাকুরমারাই বলতে পারবে। তাই আমি বলবো বাবাদের সাথে ওই কাজ হয়েছে, আর নয়। আমাদেরকে পাম দিয়ে গাছে তোলার চেষ্টা হচ্ছে, নওসাদরা আজগাররা বলছে আর নয়। হাতে আমাদের ইন্টারনেট এসে গেছে, আমরা নিজেদেরকে চালাক বলছি না, কিন্তু ইন্টারনেট আমাদেরকে চালাক বানিয়ে দিয়েছে। আর তোমার হয়ে আমি গাছে উঠবো না, আর আপনার হয়ে আমি গাছে উঠবো না। আমি গাছে উঠবো নিজের জন্য, পাখি পেড়ে নিয়ে আসবো। হ্যাঁ, আপনি গাছে উঠতে পারেন না, গাছে চড়া শিখিয়ে দেব, তা না পারলে মই লাগিয়ে দেবো। আপনার পাখি আপনাকে পারতে হবে, আপনার পাখি আপনাকে পেড়ে নিতে হবে। গাছে উঠতে গিয়ে যদি পড়ে যান, আমার দাদুদের মতো আপনারা ক্যাচ ধরেননি তাদেরকে, তারা কবরে গেছে, শ্মশানে গেছে, ওই আমরা অত অকৃতজ্ঞ নয়। আমরা নিচে দাঁড়িয়ে থাকবো নেট নিয়ে, যদি পড়ে যান নেটের উপরে পড়বেন, আপনাদের ক্ষতি হতে দেব না। বুঝতে পেরেছেন? আমাদের দলের প্রতিষ্ঠাতা কি বলেছিল? ব্রিগেডের ময়দানে ভিক্ষা নয় অধিকার চাই, ও দিন গুজার গিয়া, আর ভিক্ষা চলবে না। দুটো দিয়ে তুমি আমাকে ভিক্ষা দিচ্ছ নাকি? 4টে দিয়ে ভিক্ষা দিচ্ছ নাকি? ও চলবে না। আমি যখন পাখি পাড়তে জানি, আমি আমার জন্য পাখি পারবো, আমার ভাইপো ভাইজির জন্য পাখি পারবো, আমার পরিবার পরিজন, আমার ভালোবাসার মানুষ জন্য। নওশাদ সিদ্দিকী যেমন জেল খেটেছে, 100 বার জেল খাটবে, কোনো মোহাম্মদ সেলিম, কোনো মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারীর কথায় উঠবে না, বসবে না। ওই জন্যই আমি মৌলবাদী হয়ে গেছি, ওই জন্যই সাম্প্রদায়িক হয়ে গেছি। আর আমার ফতেমা মায়ের ছেলের চাকরি চুরি করে নিচ্ছে, আমাকে বলছে হিন্দু মুসলমানের রাজনীতি করো। সরস্বতী মায়ের ছেলেরও চাকরি চলে গেছে, চুরি হয়েছে, আমাকে বলছে হিন্দু মুসলমানের রাজনীতি করো। ও আমার দ্বারাই হবে না। আইএসএফ এর লড়াইটা হচ্ছে সরস্বতী মায়ের ছেলের চাকরিটা ফেরানোর লড়াই, ফতেমা মায়ের ছেলের চাকরিটাও ফেরানোর লড়াই। আমরা ভুলে যাচ্ছি না। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। সমস্যা কি জানেন? কিছু বললে মুসলমানদের দল হয়ে যাচ্ছে, কিছু বললে বিজেপির দালাল হয়ে যাচ্ছে। যাবো কোথায়? হিন্দু সমাজের পূর্বপুরুষেরা মন্দিরের নামে, দেবদেবীর নামে সম্পত্তি উৎসর্গ করেছে, যেটাকে দেবত্ব সম্পত্তি বলি, যেটা বিক্রি করা যায় না। এই অপদার্থ মমতা ব্যানার্জিদের আমলে, এই কাকলি ঘোষ দস্তিদারদের আমলে সেই সম্পত্তিও বিক্রি হয়ে গেছে। যখন নওশাদ সিদ্দিকী বলছে ওই সম্পত্তি ফিরিয়ে আনতে হবে, ওই রিফিউজি ল্যান্ড, অশোকনগরে আমার রিফিউজি সমাজের মানুষেরা থাকেন, সেই রিফিউজি ল্যান্ড এই তৃণমূলের আমলে বিক্রি করে দিয়েছে। আমরা যখন বলছি রিফিউজি ল্যান্ড ফিরিয়ে আনতে হবে, দেবত্ব সম্পত্তি ফিরিয়ে নিয়ে আসবো, ওয়াকফ সম্পত্তি ফিরিয়ে নিয়ে আসবো, দেবত্ব সম্পত্তি ফিরিয়ে নিয়ে এসে মন্দিরের নামে যেটা ছিল মন্দিরে পৌঁছাবো, দেবদেবীর নামে যেটা ছিল দেবদেবীর কাছে পৌঁছে দেবো, তখনই মুসলমানদের দল হয়ে যাচ্ছে। নওশাদের মাথায় টুপি মুখে দাঁড়িয়ে, ও মুসলমানদের দল, ওর কাছে যাস না। আর যখন বলছি ওয়াকফ প্রপার্টি, যেটা বিক্রি করা যায় না, হস্তান্তর করা যায় না, ফিরিয়ে এনে মাদ্রাসা মসজিদকে দিয়ে দেবো, তখনই বলছি ও বিজেপির দালাল, ওকে টাকা দিস না, ওর কাছে যাস না। যাবো কোথায়? লড়াই কি ছেড়ে দেবো নাকি? লড়াই করব। একবার কেন 100 বার যদি জেল খাটতে হয় জেল খাটবো, কিন্তু ওই রিফিউজি ল্যান্ড, ওই দেবত্ব সম্পত্তি, ওই ওয়াকফ সম্পত্তি ফিরিয়ে পুনরায় আমার হিন্দু মায়ের হাতে, মুসলিম মায়ের হাতে, রিফিউজি মায়ের হাতে আমরা তুলে দেবো। বন্ধুগণ, একটা কথা আপনারা রাস্তাঘাটে এখন শুনছেন, 2021 সাল থেকে 2024 সাল সিপিএম এর বন্ধুরাই, তৃণমূলের বন্ধুরা কি বলতো, বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে। এই 2024-এ এই লাস্ট 2 মাস ধরে আমার বামেদের বন্ধুরাও বলছে নাকি তৃণমূলের কাছ থেকে টাকা নিয়েছে। আমি তো একটা শোতে বললাম, সেখানে সিপিএম এর নেতা ছিল, কংগ্রেসের নেতা ছিল, বিজেপির নেতা ছিল, তৃণমূলের নেতা ছিল। সব নেতাদেরকে বললাম, আপনারা তো কেউ দেশ চালিয়েছেন, কেউ রাজ্য চালাচ্ছেন, কিভাবে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করতে একটু অন্তত বলুন, নাহলে কোন বান্ধবী কার বান্ধবীর খাটের তলায় টাকা রাখবো, সে ধরা পড়ে গেলে লজ্জা লেগে যাবে। বললাম একটু বলুন, নালে কিভাবে শঙ্করাঢ্যদের মাধ্যমে দুবাইয়ে, সিঙ্গাপুরে টাকা পাঠাচ্ছেন, সেই লাইনটা অন্তত বলুন। কেউ বলতে পারেনি। তবে একটা কথা আমি বলি, আমি যখন জেলে ছিলাম আমার নামে কি বলেছিল খেয়াল আছে? হাওয়ালার নাকি টাকা টাকা এইসব বলছিল না? প্রচুর চেষ্টা করেছিল মমতা, শুভেন্দু, আপনার অভিষেক ব্যানার্জির পিসি অনেক চেষ্টা করেছিল, কিচ্ছু আমার করতে পারেনি। কিয়ামত পর্যন্ত আমার ওরা কিচ্ছু করতে পারবে না।
কারণ আমি কারো কাছে আমার টিকিটা বেঁধে রাখিনি, তো কিছু করতে পারেনি, শুধু আমাকে জনমানুষে খারাপ করতে চেয়েছিল। তবে আমি আজকে যে এখানে দাঁড়িয়ে অন স্টেজ বলে যাচ্ছি, কেউ বলছে বিজেপির কাছ থেকে টাকা নিয়েছি, কেউ বলছে তৃণমূলের কাছ থেকে টাকা নিয়েছি। ভাই প্রমাণ এখনো দিতে পেরেছে? ওরা কিয়ামত পর্যন্ত প্রমাণ দিতে পারবে না। তবে আপনাকে আমি একটা কথা আপনাদের বলে যাই, আজকের পর থেকে আমার কোনো বামপন্থী বন্ধুরা, আমার কোনো তৃণমূলের বন্ধুরা যদি বলে যে বিজেপি তৃণমূলের কাছ থেকে টাকা নিয়েছে, তাদের বলবে ভাই টাকা নিয়েছে কোনো প্রমাণ আছে? ওরা বলবে না নেই। বলবে ও সব কথা বাদ দাও, ভাইজান এই মাগুরখালি মাঠে এসে একটা অফার দিয়ে গেছে তোমাদের জন্য। অফারটা কি আমি প্রকাশ্যে বলছি, আমি বিজেপি তৃণমূলের কাছ থেকে টাকা নেবো, ওয়ান স্টেজ বলছি, ক্যামেরার সামনে নেবো, যদি ব্যবস্থা করতে পারে তাদেরকে বলুন। আমি ওই আপনাদের বিদায়ী এমপির মতো কাগজ মুড়ে আমি নেবো না, ক্যামেরায় গোপন ক্যামেরায় ধরা পড়বে এরকম নয়, এরকম মিডিয়া থাকবে সেখান থেকে টাকা আমি নেবো। বাপের বেটা আছি, বুক ফুলিয়ে বলে যাচ্ছি, নেবো আমি, ব্যবস্থা করতে বলুন। তবে যে আমার বামপন্থী বন্ধুরা উপকার করবে, এত উপকার তো আমার ভাই, আমাকে টাকা দিচ্ছে মানে আমার উপকার। দেখুন এই মাঠে ভালো করে আমার লাইটটাই লাগাতে পারিনি, এত লোকের বসার জায়গা দিতে পারেনি। যদি আমাদের হাতে মাল থাকতো, ভালো লাইট করে হেভি করতাম না, আমরা করতাম তো। যা কবরের খবর মোরদাই জানে, যে কবরে ওর কি হচ্ছে, যে কবরে আছে সেই বলতে পারে। পার্টি কিভাবে চলছে আজকালরা পার্টির নেতৃত্বরাই বলতে পারবে কিভাবে চলছে, গাঁটের টাকা কিভাবে দিয়ে দিয়ে হাঁপিয়ে যাচ্ছে আমরা। যাক সে প্রসঙ্গে যাচ্ছি না। তো আমি একটা অফার আছে, আমি অফারটা কি, যে বন্ধু আমাকে বিজেপি তৃণমূলের কাছ থেকে টাকার ব্যবস্থা করে দিতে পারবে, 100 টাকার ব্যবস্থা করলে 90 টাকা সেই বন্ধুকে আমি এনজয় করার জন্য দিয়ে দেবো। মাত্র 10 টাকা আমি পার্টি চালানোর জন্য নেবো, অর্থাৎ 10%। যদি 100 কোটি টাকার ব্যবস্থা করে বিজেপি তৃণমূলের কাছ থেকে, যে ব্যবস্থা করবে সে 90 কোটি টাকা পেয়ে যাবে। মাত্র 10 কোটি টাকা আমি নেবো পার্টি চালানোর জন্য। আজকের পর থেকে বলতে পারবেন তো? এই বলতে পারবেন তো? মায়েরা যদি বাড়িতে এসে ভুল বুঝায়, আপনারা বলবেন ভাইজান মাগুরখালির মাঠ থেকে বলে গিয়েছে। মায়েরা বলবেন যে তোরা 100 টাকার ব্যবস্থা করলে 90 টাকা তোদেরকে দিয়ে দেবে, 10 টাকা ভাইজান পার্টি চালানোর জন্য নেবে। মিথ্যাচার না করে যে ব্যবস্থা কর টাকা, আমরা সাক্ষী আছি ভাইজান নেবে, তার ব্যবস্থা আমরা করে দেবো। আর নালে ভুল, আর নালে মিথ্যাচার করিস না ভাইজানের নামে। পারবেন তো বাপেরা? যারা বাচ্চাদের মিড ডে মিল ঝেড়ে খায়, যারা রেশন চুরি করে খায়, যারা চাকরি চুরি করে খায়, তারা নাকি আমাকে টাকা দেবে? যাদের খোঁজ নিয়ে দেখবেন আপনার এলাকায় হয়তো আছে, বাপ বেঁচে আছে, মাকে বিধবা দেখিয়ে বিধবা ভাতা তুলে যেই নেতারা খায়, সে নাকি আবার নওশাদকে টাকা দেবে। বুঝতে পারছেন? আর বিজেপি, ওর কথা ধরে বলা যাবে না, ও তো আরো ভয়ঙ্কর। ও কি করছে, ঔষধ কোম্পানির কাছ থেকে ইলেকট্রাল বন্ডে টাকা নিচ্ছে, আর ঔষধের দাম 3 গুণ 4 গুণ বেরিয়ে দিচ্ছে। ঔষধ গরিব মানুষ কিনতে নাজেহাল হয়ে যাচ্ছে, ওরা নাকি আমাকে আবার টাকা দেবে। তো আমি তো বলছি প্রকাশ্য নেবো ভাই। আজকের পর থেকে যদি একথা কেউ টাকার কথা বলে, উত্তর দিতে পারবেন তো? এই একটা কথা বললো, বলে শেষ করব। আবাস যোজনার ঘর নিয়ে আবার নাটক করছে, কি বলছে নাকি আবার নতুন করে লিস্ট হয়েছে এই ধরনের বলছে। ওইসব চিটিংবাজি, ভণ্ডামি, মিথ্যাচার, একদম ওদের ফাঁদে পা দেবেন না। হ্যাঁ, ওইসব লিস্টে আপনি কি বলবেন, তো লিস্ট আগুন লাগিয়ে জ্বালিয়ে দে, বলতে পারবেন তো? তোর লিস্টে অশোকনগর থেকে পেট্রোল যদি উঠে, অশোকনগরের পেট্রোলের অপেক্ষা করলে হবে না, তুই ডিসলাই মেরে লিস্ট জ্বালিয়ে দে, ভাই জানাচ্ছে বুঝে নেবে। বলবেন? আমি আপনাদের বলে যাই, সব নাটক করছে। মমতা ব্যানার্জির ক্ষমতা নাই ইল্লিগালি কাউকে একটা বাড়ি দেওয়ার, কারণ এতদিন আইএসএফ রাজনীতির ময়দানে ছিল না, অনেক অন্যায় হয়েছে। আইএসএফ রাজনীতির ময়দানে এসেছে, অভিষেক ব্যানার্জি কেন, ওর পিসির ক্ষমতা হবে না কাউকে একটা অনিচ্ছাকৃতভাবে কারো বাড়ি কাটা আর কাউকে বাড়ি পাইয়ে দেওয়া। কিভাবে সাইনটা করবো বলে যাচ্ছে আপনাদের, আপনারা অপেক্ষা করুন। আবাস প্লাস লিস্টের নাম লিস্ট আউট হবে, একটা পঞ্চায়েতে টাঙাবে, ওই লিস্ট কিন্তু নওশাদ সিদ্দিকীর কাছে এসে যাবে, চিন্তা করবেন না। নওশাদ সিদ্দিকীর কাছে ওই লিস্ট থাকবে, এটা মনে রাখবেন। আপনারা যারা অ্যাপ্লিকেশন করে জমা করেছেন অপেক্ষা করবেন, যদি যখন লিস্ট আউট হবে দেখবেন আপনার থেকে যদি গরিব মানুষ বাড়ি পায়, ভালো কথা তো ভাই। আমরা চাইবো আপনাদের বুথের সব থেকে গরিব মানুষটা আগে বাড়ি পাক,
তাই তো। আর যদি দেখেছেন পাকা বাড়ি, দোতলা বাড়ি, 4 চাকা আছে, 2 চাকা আছে, ফ্রিজ আছে, মোটর সাইকেল আছে, মাছ ধরার ট্রলার আছে, 6 বিঘে 8 বিঘে জমি আছে, এক কথাই যে বাড়ি পাওয়ার অনুপযুক্ত সেকে বাড়ি দিয়ে দিচ্ছে, তাহলে কি করবেন? মারামারি করবেন না? একদম না। কোনো নেতার কাছে গিয়ে হাউমাউ করবেন তৃণমূলের? একদম কিচ্ছু করবেন না। আপনাদের শুধু একটা কাজ আমি দেব, সেই কাজটা কি? আপনার পরিবর্তে যে বাড়িটা পেয়েছে তার সেই বাড়িটার অ্যাকনলেজমেন্ট নাম্বার বা এনরোল নাম্বার হয়তো, সেই নাম্বারটা দেবেন। আর সে বেটা বাড়ি পাওয়ার অনুপযুক্ত তার বিস্তারিত তথ্যটা আমাদের মাগুরখালীতে কারা নেতৃত্ব আছে, যে অঞ্চলের কারা নেতৃত্ব আছে, ওটো 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 বিরোধী আইতো, আমাদের বিরোধী দলের নেতা আছে পঞ্চায়েতে, এর হাতে আমাদের যারা নেতৃত্বরা আছে এই ব্লকেরও কথা বলছি, আপনারা কি করবেন? কাগজটাকে দিয়ে দেবেন যে আমি গরিব, আমি বাড়ি পাইনি, আমার পরিবর্তে অমুক তৃণমূলের ঝান্ডালে ঘুরেছিল বলে, তৃণমূলের নেতাদেরকে টাকা দিয়েছিল বলে ওর বাড়ি হয়ে গেছে, এতটুকু কাজ করে দেবেন। আর যদি পারেন তো ওই যে বাড়িটা নিয়েছে কাটমানিতে তাকে বলে দেবেন, নওশাদ ভাইজান তোর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করছে, তুই একটা 30-40 হাজার টাকার উকিল রেডি কর, তোকে কোর্টের মাধ্যমে জবাব দিতে হবে। এই অফারটা কি শুধু আইএসএফ এর জন্য নাকি? আইএসএফ এর জন্য না। এমনও ঘটনা আছে যে তৃণমূল করে সে 30,000-40,000 কাটমানি দিতে পারেনি বলে তারও বাড়িটা আসে না। আমি এখানে বলে যাচ্ছি মাইকের আওয়াজ, তৃণমূলের বন্ধুরা যদি শোনেন, পরবর্তীতে মিডিয়ার মাধ্যমে আমাদের রাজ্যের যে কোনো প্রান্তের তৃণমূলের ভাইয়ের সাথেও যদি অন্যায় হয়, কেউ যদি বিজেপি করে তার সাথেও যদি অন্যায় হয়, কেউ যদি আইএসএফ করে বা সাধারণ মানুষ তারও সাথে যদি অন্যায় হয়, সরাসরি আমার সাথে গোপন যোগাযোগ করবেন। আপনার রাজনৈতিক পরিচয় আমি গোপন রেখে আপনার হয়েও, আপনি তৃণমূল করলেও আপনার সাথে অন্যায় হয়েছে, আপনার বাড়িটা চুরি গিয়েছে, আমি সেই তৃণমূলের বন্ধুর হয়েও কলকাতা হাইকোর্টে মামলা লড়বো। লড়াইটা আমার ন্যায়কে প্রতিষ্ঠার লড়াই, লড়াইটা আমার এটা নয় যে ওর তৃণমূল হয়ে লড়বো না, এটা নয়। তাহলে মাথায় থাকবে তো আপনাদের। তাহলে বাড়ি পাওয়ার জন্য ভোট দিতে হবে না আইএসএফকে, বাড়ি পাওয়ার জন্য কোনো দলের ঝান্ডা নিতে হবে না। আমি আপনাদের বলে যাচ্ছি, এটা বললাম বলে আইএসএফকে ভোট দেবেন এ কথাই বলবো না। যদি ভোট দেন পার্লামেন্টে আমাদের লোককে পাঠান, পার্লামেন্টে গিয়ে ওখানে চিৎকার করবে আপনি বাড়ি পান না। যদি না ভোট দেন, পার্লামেন্টে না যেতে পারলে, তাও কিন্তু নওশাদ সিদ্দিকী আইএসএফ আপনাদের হয়ে আইনি লড়াইটা লড়বে, এটা মনে রাখুন। এটা বলেছি বলে আমাদের ভোট দেবেন আমি এইটা একবার বলবো না। বাড়ি পাওয়ার জন্য আপনি কেন ভোটটা দেবেন? বাড়িটা আপনার মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। বিজেপিকে প্রশ্ন করুন, বিজেপি ভোট চাইতে আসলে প্রশ্ন করুন, 10 বছর তুমি ক্ষমতায় আছো, আমার মাথার উপরে এখনো ছাদ হলো না কেন? এর জবাবটা আগে দাও, তারপরে ভোটের কথা বলবে। তৃণমূল ভোট চাইতে আসলে প্রশ্ন করুন, 13 বছর তোমরা ক্ষমতায় আছো, এখন আমার কাঁচা বাড়ি পাকা বাড়ি হলো না কেন? এর জবাবটা দাও, তারপরে আমার কাছ থেকে ভোট চাইবে। ভোটের জন্য, এই বাড়ির জন্য ভোট দেবেন না। তাহলে এই কনফিউশনটা কেটে গেছে তো? যেই বেটাই হোক না কেন, প্রধান উপপ্রধান মেম্বার ভিডিওর কে অসত্য তথ্য দিয়ে বা ভিডিও প্রধান উপপ্রধানের সহযোগিতা নিয়ে কেউ যদি মনে করে বাড়ি পেচ্ছেন, একটু মাথায় রাখবেন, দলটার নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, দলের নেতাদের নাম তাপস চ্যাটার্জি, নওশাদ সিদ্দিকী, বিশ্বজিৎ মাইতি, এটা মাথায় রাখবেন। 5 টাকার পেনের এমন খোঁচা দেবো, ওই ভিডিও প্রধান উপপ্রধানকেও কিন্তু কোর্টে নিয়ে যাব, কোর্টের মাধ্যমে জিজ্ঞাসা করব কত মাল নিয়ে তুমি এর বাড়িটা ওর নামে করে দিয়েছ। ওখানে কোর্টে লড়াই করব, পেনের খোঁচা দিয়ে আইনের চাবুক মেরে ওই বড় লোকের কাছ থেকে বাড়িটা কেড়ে নিয়ে আপনার বুথের গরিবের হাতে বাড়িটা তুলে দেবে আইএসএফ। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আচ্ছা, ফ্ল্যাশটা অন করো। মায়েদেরকেও জ্বালাতে হবে মোবাইলে ফ্ল্যাশ। বোনরা যারা আছেন মোবাইলে ফ্ল্যাশ অন করুন, মোবাইলে ফ্ল্যাশ। ওপরে যারা আছেন, দূরে সাথে যারা আছেন, এই লাইটগুলো অফ করে দাও তো, টোটাল লাইভ অফ করে দাও। এই এখন ও রাস্তা, আরে রাস্তায় যারা আছেন, ছাদে যারা আছেন, এই লাইট অফ করো, লাইট অফ করো। এই ছাদে যারা আছে সবাই অন করছেন না কেন? ফ্ল্যাশ অন করুন। ছাদে যারা আছে এই লাইটটা অফ করে দাও তো, এই লাইটটা ঘুরিয়ে দাও তো ভাই এদিকে। আর লক্ষ্মীর ভান্ডারের কথা বলছে, মায়েদের বলবো আমাদেরকে ভোট দেন, মদের রাজ্যে যত লিগাল ইলিগাল মদের দোকান আছে সব বন্ধ করব, আর মায়েদের হাতে 5 গেলে 5,000 7,000 যাতে ইনকাম করে তার পলিসি আনবো 26-এ যদি আমরা ক্ষমতায় আসি। ওই 1000-1200 দিয়ে মায়েদেরকে কিনতে পারবে না। স্লোগানটা কে দেবে? আমার গলার অবস্থা খারাপ। এই কে ভালো স্লোগান দেয়?
आईएसएफ जिंदाबाद, आईएसएफ जिंदाबाद, इनकलाब जिंदाबाद, चुपचाप हमें चाप, चुपचाप हमें चाप, चुपचाप हमें चाप, इनकलाब जिंदाबाद, 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 नौशाद सिद्दीकी जिंदाबाद, 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 तापस बनर्जी जिंदाबाद, 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 तापस बनर्जी जिंदाबाद, 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 चुपचाप हमें चाप, चुपचाप हमें चाप, आईएसएफ जिंदाबाद, नौशाद सिद्दीकी जिंदाबाद, 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 इनकलाब जिंदाबाद। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদেরকে বলবো একটা আমার অনুরোধ, আমার সাথে আজকে কেউ লাইটগুলো অন করে দাও, আজকে আমার সাথে কেউ মুসাফা করতে যাবেন না, হাত মিলাতে যাবেন না ভাই। আমার একটা প্রোগ্রাম 7:30 হওয়ার দরকার ছিল।